শুভ সকাল। হালকা পাতলা একটু এক্সারসাইজ করছি। আমরা তো সবাই জানি যে এক্সারসাইজ আমাদের জন্য কতটা এসেনশিয়াল, তাই না? মিস্টার হিরো ব্ল্যাক ডায়মন্ড চলে আসলো এখানে, দিল তো ভিডিওর 12টা বাজিয়ে। ব্যাটা যে পরিমাণ বক বক করে। এই জিপসি ম্যান, কী অবস্থা, কেমন আছিস? আরে ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ আমি তো ভালো আছি, এই তো একটু শুটিং করছি। তোর কী অবস্থা? কিসের শুটিং? ব্লগিং? ব্লগ। তোর ভিডিও কেউ দেখে? আমার তো মনে হয় না কেউ দেখে, এসব বাদ দে। আর কালকে রাত্রে তো খুব ভাব নিয়ে বললি সকালবেলায় ব্যায়াম করবি, জিম করবি, আর সকালে ক্যামেরা অন করে বকবকানি শুরু করেছিস। শোন, কোনো এক মহাপুরুষ বলেছেন যে তোমার হেলথ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোই সেম জিনিস, যত বেশি রাখবি তত বেশি ফেরত পাবি। সো ডু এক্সারসাইজ, কিপ হেলদি অ্যান্ড হ্যাপি। শুটিং করার আগে একটু হালকা পাতলা এক্সারসাইজ করেছি, আরও অনেক ভোরে উঠছি, তখন এক্সারসাইজ অলরেডি আমার করা শেষ। আগে একটা গল্প বলি, গল্পটা শোন। তোর স্বভাব গেল না রে, সুযোগ পেলেই গপ্প। আরে শোন না, এই ভূখণ্ডেরই গল্প, তবে টাইম পিরিয়ডটা অনেক আগের, প্রায় 2500 বছর আগের কাহিনী। 2500 বছর আগের কথা, তার মানে যীশু খ্রিস্টের জন্মেরও আগের কথা, তাও আবার এই ভূখণ্ডে, মানে এই বাংলায়। হ্যাঁ তাই, সেই 2500 বছর আগে এই ভূখণ্ডে, এই বাংলায় চীন এবং তিব্বত থেকে মানুষজন আসতো লেখাপড়া করতে। ওয়েট, লেখাপড়া করতে? তার মানে এখন মানুষজন যেমন ইউরোপ আমেরিকায় যায় তেমন? ইয়েস, ইটস ট্রু। এখন কি এখানে বিশ্ববিদ্যালয় ছিল? নট লাইক দ্যাট, বাট শিক্ষা প্রতিষ্ঠানের মতো নিশ্চয়ই কিছু একটা ছিল, না হলে দূর দূরান্ত থেকে এত মানুষ এখানে কেন আসতো? তাই তো। ওকে মিস্টার জিপসি ম্যান, তাহলে বল তোর গপ্প শুনি। আই থিঙ্ক ইট উইল গনা বি ইন্টারেস্টিং। ঠিক আছে, শোন, আমি বলছি পুণ্ড্রনগরের কথা, পুণ্ড্রবর্ধনের কথা, যেটার বর্তমান নাম মহাস্থানগড়। হ্যাঁ, তুই আর ভ্যাগামন মিঠু তো কয়দিন আগে ওখানে বেড়াতে গিয়েছিলি না? আরে ভাই, সেই গল্পই তো বলছি। হ্যাঁ, আমি আর ভ্যাগাবন মিঠু গিয়েছিলাম। ওকে, প্রায় 2500 বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবে কিন্তু এটার প্রমাণও মিলেছে, এবং 2016 সালে এটিকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মৌর্য, গুপ্ত, পাল, সেন বিভিন্ন সময়ের যে নিদর্শন, সেগুলো এখনও পাওয়া যায়। এই জেলার বিভিন্ন জায়গায় সেই নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে বিখ্যাত এলাকা মহাস্থানগড়, এটা তো অবস্থিত বগুড়াতে। তো এই বগুড়া নামকরণটা কিভাবে হলো? কিভাবে তা তো জানি না। তা জানবে কিভাবে? সাধারণ জ্ঞান তোর আছে? হ্যাঁ, বিশেষ দিছিস কখনো? বইটুই তো পড়তে দেখি না কোনো সময়। আচ্ছা শোন, সেই 1279 থেকে 1282 সাল পর্যন্ত এখানকার শাসনকর্তা ছিলেন সুলতান গিয়াসউদ্দিন। তো তার একটা বেটা ছিল, সেই বেটার নাম ছিল নাসিরউদ্দিন বগরা খান। তো সেই বগরা খান থেকে বগরা, এবং পরবর্তীতে এটা হয়েছে বগুড়া। আচ্ছা বুঝলাম যে বগরা খান থেকেই বগুড়া। হ্যাঁ, এরপর বল। একটু আগেই তো বললি সাম্প্রতিক সময়ে আমি আর ভ্যাগাবন মিঠু আসলে ভ্রমণ করেছি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত এই বগুড়া। আমার খুব ইচ্ছে ছিল এই ঐতিহাসিক জায়গাগুলোকে খুব কাছ থেকে দেখা, অবজার্ভ করা, স্পর্শ নেওয়া, অনুভব করা। আমি মহাস্থানগড় গিয়েছি, ভাসু বিহার গিয়েছি, গোবিন্দ ভিটা গিয়েছি, এবং আর গিয়েছি কোথায় জানিস? বাসর ঘরে। একটা বাসর ঘরেও ঢু মেরেছি। বাসর ঘর তো স্বভাব চেঞ্জ হলো না রে, এই বয়সে অন্যের বাসর ঘরে ঢু মারলি? আরে বেটা, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বেহুলা কে? আমি কি তাকে চিনি? দূর বা, হ্যাঁ তুই চিনিস, তুই বেহুলারেও চিনিস, লক্ষিন্দরেও চিনিস। তো আগে গল্পটা শোন, বাসর ঘরের গল্প থেকে শুরু করি নাকি? শুভ সকাল। আমি এখন কোথায় আছি? বগুড়া গোকুলমেদ, যেটা কিনা স্থানীয় নামে বেহুলার বাসরঘর নামে পরিচিত। যদিও বর্তমান ইতিহাসবিদরা বলছেন এটি একটি বৌদ্ধ মঠ, এবং সে বিষয়ে আমরা বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং হিউয়েন সাংয়ের যে ভ্রমণ কাহিনী আছে, সেখানেও এটাকে একটি বৌদ্ধ মঠ হিসাবেই বলা হয়েছে। আজকে আমরা এটা ঘুরে দেখব, এরপর চলে যাব মহাস্থানগড়। এক কথায় বগুড়ার যে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো আজকে ভ্রমণ করব, ঘুরে বেড়াবো, এক্সপ্লোর করব। আমি জিপসি ম্যান, এবং আমার সাথে আছে আমার সব সময়ের পার্টনার ভ্যাগাবন্ড মিঠু। উই আর ট্রাভেলিং টুগেদার, সো লেটস গো।
এই গ্রামের নামও গোকুলমেদ। এখানে 3টা গ্রামের যে সংযোগস্থল সেটা হচ্ছে এই জায়গাটা বলা যায়, আর সেই কারণে এটার নামও হয়েছে গোকুলমেদ। আর আমরা যে মঠটি দেখছি এর ভিতরে কিন্তু 172টা কক্ষ আছে, ছোট ছোট কক্ষ আছে। এখন আমরা কোথাও ঢুকতে পারবো কিনা জানি না, আমরা একটু গিয়ে দেখি। এটার উপরে উঠবো, উপরে উঠলে অনেক কিছুই বোঝা যাবে। আর এই গোকুলমেধের চারিপাশ দিয়ে খুব চমৎকার ওয়াকওয়ে তৈরি করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। হ্যাঁ, এটার রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর এটার সামনে দৃষ্টিনন্দন একটা বাগান করা আছে, মানে অর্গানাইজড, বেশ গোছানো। এখন আমরা এটার উপরের দিকে উঠবো। এটা তো মাটি চাপাই ছিল, এটাকে এক্সপ্লোর করা হয়েছে, তো সেই কক্ষগুলো হয়তো ভিতরে আটকা পড়া। তারপরে যদি কয়েকটা খোলা থাকে আমরা সেগুলোতেও ঘুরবো। আগে একটু উঠি, উপরে উঠি। ড্রোন উঠানো যাইতো, ড্রোন শটটা একদম অসাধারণ আসতো। এই জায়গাটার কথা আসলে এটা একটা প্রশ্ন যে আশপাশে তো সবই নিচু, যেহেতু এটা উঁচু, হ্যাঁ অনেকখানি উঁচু স্থান, তাইলে এটা মাটি চাপা পড়লো পুরো। এটা একটা কথা যে আশপাশে তো সবই সমতল, অনেক নিচু, তাহলে শুধু এটা চাপা পড়লো। এটা যে মাটি খুঁড়ে বের করতে ওরা বলে যে মাটি চাপা পড়েছিল, তারপরে খনন করে বের করে। আবার মহাস্থানগড়েরটা যেমন, হ্যাঁ, তারপরে ধরেন আশেপাশের অংশ যদি সমতল না হতো, সমতল দিয়ে এটা উঁচু, কুয়াটা এত উঁচু জায়গায় করবে, কুয়াটা তাহলে সমতলে দিয়ে করার কথা, পানি আরো বেশি না। এটা এখন আর একটা বিষয় আছে, এটা কি এবার বৃষ্টির পানি ধরার একটা ব্যবস্থা ছিল কিনা আল্লাহ জানে। এরা বলছে যে খনন করে খননের সময় একটা নরকঙ্কাল পাওয়া গেছে। এটা আসলে যেসব ইতিহাস 500, 700, 1000, 2000 বছরের পুরানো, সেইগুলোর মানে সঠিক ইতিহাস উদ্ধার করা খুব মুশকিল। যেমন এখানে ছোট একটা জায়গা বলছে 172টা কক্ষ, কক্ষগুলোর সাইজ খুবই ছোট ছোট ছোট, মানে একজন বসে থাকা যায় বা দুজন বসে থাকা যায়, তার বেশি জায়গা না। তাহলে সেখানে আসলে কি করতো, বা ধ্যান করতো কিনা, বসে পড়াশোনা করতো না, কিভাবে কি করতো। আমরা গবেষণা করে যেটা দেখলাম, ওই যে চিকন সিঁড়ি যেটা দিয়ে উঠেছিলাম ওইটাই এটাতে প্রবেশ করার গেট। এটা দিয়েই ধীরে ধীরে উপরে উঠে যেতে হবে। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করবে, আমরা বেড়াতে এসেছি, আমরা বেড়াই, ঘুরি, দেখি। আচ্ছা, আমাদের এখানে প্রবেশ মূল্য পড়লো 30 টাকা করে। হ্যাঁ, পার ম্যান 30 টাকা। যদি কেউ ছাত্র হয় তাহলে 10 টাকা। হ্যাঁ, আর ফরেনারদের জন্য দেখলাম 400 টাকা। 400 টাকা। আর সার্কভুক্ত দেশের যদি কেউ হয় 200 টাকা। 200 টাকা। মানে সব ধরনের মানুষজন এখানে আসতে পারবে, যারা গবেষণার কাজে জড়িত আছেন ওনারাও এখানে আসেন, নিয়মিতই আসেন। যেহেতু সেই ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা, হিউয়েন সাং, তাদের বর্ণনায় এই জায়গার কথা উল্লেখ রয়েছে, তার মানে এটার একটা ঐতিহাসিক অনেক গুরুত্ব আছে। এবং এটা তো ধরেন কবে আসলো প্রত্নতত্ত্বের আন্ডারে জানি না, তবে আগে তো ওপেন ছিল, এত বাড়িঘর তো এইসবে কিছুই ছিল না, ফাঁকা। আমি প্রথম যখন আসছি তখন উন্মুক্ত ছিল। বগুড়ার স্থানীয়দের ভাষায় বেহুলার বাসরঘর, ইতিহাসবিদদের মতে বৌদ্ধ মঠ। গোকুল থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন মোস্ট প্রবাবলি মহাস্থানগড়। গোকুল বিহারের সামনে একটা পানের দোকান পাইলাম, মানে আজব আজব রকমের পান পাওয়া যায়। প্রেম সোহাগী পান, বউ সোহাগী পান, স্বামী সোহাগী পান, প্রেম রস, আগুন পান, বিভিন্ন ধরনের পান পাওয়া যায়। পান খায় যে মজাই না পান, সে পান খাওয়ার দরকার নেই তবে, ঠিক না? পান খায় যদি ভালো না লাগে আপনি খান, খালি করলাম না, সেই ভালো ভাই। বউ সোহাগী, স্বামী সোহাগী, স্বামী তাড়ানো, বউ তাড়ানো আছে না, যে অত্যাচার করলে সেটাই পান খাওয়াই দিলাম চলে যাবে। এখানকার প্রেমিক প্রেমিকা বেশি আছে, ওই জন্য নামটা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তিরস পানের স্বাদ গ্রহণ করতে আমরা আরো বিভিন্ন রকমের পান আছে। তিরস পান যেহেতু আমাদের বউ তাড়ানোরও উপায় নাই, তারপরে প্রেম করারও উপায় নাই, সুতরাং আমরা প্রীতিরস পান খাই।
যে মশলা ইউজ করা হয়েছে এর ভিতরে আসলে টেস্টি। অনেক মশলা ভর্তি মুখ। 288 ধরনের মশলা আছে পান ব্যবহার করা যায়। যারা পান খান তারা তো খাবেনই, আর আমি খাই না, তারপর আমার কাছে অনেক মজা লাগে। পানগুলো মুখের মধ্যে গলে গেল একদম। এত বড় পান একদম একটা কসকস ভাব থাকে, তাই না? আমরা নরমাল পান কিছু নাই। কিছুই না। ডোম হাউস ক্যাফে অ্যান্ড রিসোর্টস নামের একটি রেস্তোরাঁ আছে, তো সেটা এখন বন্ধ আছে। এটার কাজও এখন অসম্পূর্ণ অবস্থায় আছে। খুবই ব্যতিক্রমভাবে সাইকেলের স্পোক, তারপরে ফ্রি চেন, অনেক লোহা লক্কর দিয়ে নিজস্ব ডিজাইনে এটা তৈরি করা হয়েছে। আমরা এটার ভিতরে আজকে ঢুকতে পারলাম না এবং এটা এখন নির্মাণাধীন আছে। এটা ভবিষ্যতে হয়তো এখানে থাকাও যাবে, রিসোর্ট হবে, থাকা খাওয়ার ব্যবস্থাও সম্ভবত এখানে করা হবে, কাজ চলছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার যে মেইন মহাসড়ক, সেখান থেকে মাত্র 2 কিলোমিটার গেলেই আমরা মহাস্থান জাদুঘরে পৌঁছে যাব। খুব ছোট্ট একটা প্রবেশপথের দেখা মাত্রই আমরা সেদিকেই গিয়েছিলাম। তবে এটা কিন্তু মেইন এন্ট্রান্স না, এখানে আছে স্পেশাল একটা কূপ যার নাম জিয়তকুণ্ড। আমরা অলরেডি মহাস্থানগড়ের ভিতরে প্রবেশ করেছি। অনেক বড় অংশ নিয়েই এই মহাস্থানগড়। প্রথমে ঢুকে আমরা একটা কূপ পেয়েছি, বোঝাই যাচ্ছে সেটা পানির সুবিধার জন্যই তৈরি করা হয়েছিল এবং তার পাশেই সাইনবোর্ড দেওয়া আছে এবং কিছু পুরাকীর্তিও দেখা যাচ্ছে। তো সেখানে আমরা এখন একটু ঘুরে আসি। এই প্রত্নতত্ত্ব নিদর্শনটিকে পরশুরামের প্রাসাদ বলা হচ্ছে। ইতিহাসবিদরা তাই মনে করেন। উনি একজন হিন্দু নৃপতি ছিলেন। তো এরকমভাবে আরও অনেক বিল্ডিং, প্রাসাদ আমরা ভিতর হয়তো এক্সপ্লোর করব। আসলে বগুড়াতে বা মহাস্থানগড়ে আমার ফার্স্ট টাইম আসা। এটা আমার শুরুতেই খুব ভালো লাগলো। ভিতরে নিশ্চয়ই আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো, আরও ভালো লাগবে। আসলে যেটা এক সময় এই বাংলার রাজধানী ছিল, যেখানে মানুষের বসবাস শুরু হয়েছে যীশু খ্রিস্টেরও জন্মের আগে। 2500-এরও বেশি বছর বয়স এই মহাস্থানগড়ের। তার মানে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে এই বাংলার ইতিহাস অনেক পুরানো, অনেক পুরানো। মহাস্থানগড়ের যে প্রবেশদ্বার আছে তার ঠিক অপোজিটেই একটি মহাস্থানগড় ফুড কোর্ট জোন বলা হচ্ছে। এই জোনটা খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে, একদম সবুজে ভরপুর। বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে। এর পাশ দিয়েই বয়ে চলেছে করতোয়া নদী। নদীর অবস্থা খুবই করুণ, সংকীর্ণ, কোনো রকমের জল প্রবাহিত হচ্ছে। কিন্তু শোনা যায় এই নদী একসময় বিশাল বড় ছিল এবং এই মহাস্থানগড়ের রাজা বাদশাদের যে মালামাল আসতো, মানে সোজা কথা জাহাজ চলাচল করতো এই করতোয়া দিয়ে, তাই না? তখন তো নদীপথটাই মেন ছিল। নদীপথটাই মেন ছিল। এটা আজকের কথা না, 2-2.5 হাজার বছর আগের কথা। সেই সময় তো এখনই বাংলাদেশের এত নদ নদীর নাম শুনি, তখন তো মনে হয় বাংলাদেশ পুরোটা জলের উপরেই ছিল। তারপরে সেই করতোয়া আমরা গতকালকে পঞ্চগড় দিয়ে আসলাম, সেই হয়েছে করতোয়া। আরো বিভিন্ন জায়গায় ব্রিজ পার হইলাম করতোয়া। তখনও বেশ চওড়া ছিল। হ্যাঁ, পঞ্চগড়ের করতোয়া কিন্তু বেশ অনেক চওড়া। শুরু হইতে হইতে সামনে এটা নাকি যমুনার ওদিকে যে ঠেকছে। আচ্ছা, তারপর নাম বিভিন্ন জায়গায় চেঞ্জ হইতে এই নদী, তারপরও কি অবস্থা দেখেন। এরপর ফাইনালি আমরা সত্যি প্রবেশ করি 2500 বছর আগের প্রাচীন এক জনপদ পুণ্ডনগর। হাঁটতে হাঁটতে শিহরিত হই আর ভাবি, এত পুরানো সভ্যতায় পড়েছে আমাদের পদচিহ্ন। এ যেন চীনের প্রাচীরের মতো কোনো এক প্রাচীর যা ঘিরে রেখেছিল পুণ্ডনগর। আচ্ছা পার্টনার, হ্যাঁ বলেন পার্টনার। আপনি তো এই বগুড়ায় যেহেতু থাকেন, বগুড়ায় তো আমি 2001 থেকে বগুড়ায়। হ্যাঁ, তো এই মহাস্থানগড়ে তো এর আগে অনেকবার এসেছেন। হ্যাঁ, অনেকবার আসছি এবং আপনারা তো বললামই, ওরা যখন টিকিট, ঠিক আছে, প্রত্নতত্ত্বের আন্ডারে টিকিটের ব্যবস্থা করছে। হ্যাঁ, কিন্তু ক্যামেরা ইউজ করা যাবে না। অথচ এইসবে আমরা যখন এগুলো ছিল না, এই উপরে এসে আপনার প্রচুর খেলাধুলা করছি, ঘুরছি ফিরছি, ওপেন ছিল সবার জন্য। আচ্ছা, এই যে আমরা প্রাচীরে যাচ্ছি, এই প্রাচীরের একটা মজার অভিজ্ঞতা আছে, আমি সেটা আগে বলি, তারপরে আপনি প্রশ্ন করেন। আচ্ছা বলেন। তখন মেবি 2004-05 ইয়াং বয়স। হ্যাঁ, এবং খেলাধুলার সাথে সবসময় তখন জড়িত ছিলাম, বেশ এনার্জেটিক। তো একদিন চিন্তা করলাম, আমি আর আমার 2 কলিগ, এরা যে এই মহাস্থানের এই প্রাচীর কত দূর গেছে, হ্যাঁ, এটা আমরা দেখবো। আচ্ছা, তো এই সাইড দিয়ে, যে সাইড দিয়ে আমরা হেঁটে আসতেছি, আমি সিঁড়ি দিয়ে উঠে ডান সাইডে, হ্যাঁ,
আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটছি এবং সাথে কোক চিপস টিপস নিয়ে গেছি। আমরা মাঝখান পর্যন্ত যাইতে পারছি। 2-2.5 ঘন্টায়? হ্যাঁ, মাঝখান পর্যন্ত যাওয়ার পরে আমরা মানে স্যারেন্ডার করছি যে এটা আর শেষ করা সম্ভব না। পরে আমরা ওইখান থেকে, ভিতরে তো লোকজন থাকে, বসবাস করে, চাষাবাদ চলে, পরে একটা ভ্যান ভাড়া করে মোটামুটি এই যে এরিয়া তার মাঝামাঝি জায়গা থেকে আমরা ভ্যান নিয়ে আবার ওই যে প্রথম যে গেছিলাম আমরা হেঁটে ওই রাস্তা ধরে বের হয়ে আসছি। এটা মানে হেঁটে ওই তখনই আমার শেষ করা সম্ভব হয়নি। এই তো অনেক আসলে। তাহলে যে একটু আগে আমি এমনিই বলেছিলাম যে চীনের মহাপ্রাচীর চীনকে ঘিরে রেখেছে, তাহলে এটা হচ্ছে মহাস্থানগড়ের মহাপ্রাচীর। আমরা যে এর পরের স্পটটায় যাবো ভাসুবিহার, সেখানেও আপনি দেখতে পারবেন হোন্ডায় আমরা কত দূর চালানোর পর পিছনের সাইডের প্রাচীরগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, ওকে, বিশাল এরিয়া। দেখি আমরা তাহলে আর একটু সামনে যাই, গিয়ে ঘুরে আসবো। সামনে একটা ছোট্ট পকেট গেট করে এটা আটকিয়ে রেখেছে। হ্যাঁ, ওই পাশে যাওয়া যায় না, কিন্তু প্রাচীর দেখা যাচ্ছে। ওই পাশে প্রাচীর চলেই গেছে অনেক দূর পর্যন্ত। এই যে সামনে এই প্রাচীর অনেক দূর পর্যন্ত চলে গেছে। ভিতরেই প্রত্নতত্ত্বের সংস্কারের কাজ চলছে, সেই জন্য স্পেশালভাবে ইট বানিয়ে নেওয়া হয়েছে যশোর থেকে, যেগুলোর আয়তন একদম বর্গাকার, প্রায় 1 ফিটের কাছাকাছি। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে ভিতরে কাজ চলছে, সংস্কারের কাজ। ওইদিকে যাওয়া যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিক দিয়ে গেলে পাওয়া যাবে সামনে, ওখানে আমরা এলে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক কিছু প্রাচীরের বাইরের অংশে একটা সুন্দর ওয়াকিং ওয়ে তৈরি করা হয়েছে, মানে 20 টাকা করে টিকিট নিচ্ছে মানুষজন, যাতে একটু এই নিরিবিলি গাছের ছায়া দিয়ে হাঁটতে পারে। বসার জন্য অনেকটা জায়গা করে দিয়েছে, মানুষজন একটু বসতে পারে, দুটো প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারে। মহাস্থান প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর আছে, ঠিক সেটার সামনে আমি এখন আছি, কিন্তু এটা প্রতি সাপ্তাহিক একদিন বন্ধ থাকে, সেটা রবিবার। আজকের দিনও রবিবার। আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। ভিতরে প্রবেশ করতে পারলে এটা আসলে খুব ভালো হতো। রোববার বন্ধ, তার মানে ওই যে সেই ব্রিটিশ আমলের রোববার যে বন্ধের একটা প্রচলন ছিল, এরা মনে এখন সেই ধারাটা বজায় রেখেছে। আর যেহেতু দর্শনার্থীরা শুক্র শনিবার ছুটির দিনেই বেশি বেড়াতে আসে, তাই ওই 2 দিন তো বন্ধ রাখার আসলে অপশন নাই। যাই হোক, আমরা এদের সামনে আরেকটি আছে, গোবিন্দ ভিটা প্রত্নতত্ত্ব আছে, সেটাতে এখন আমরা প্রবেশ করব। এটা ঠিক এই জাদুঘরের অপোজিটেই। আমাদের বাংলাদেশের যেখানেই প্রত্নতত্ত্ব নিদর্শন আছে, সেখানেই ক্যামেরা, ড্রোন ফুটেজ এগুলো নেওয়া নিষেধ, এগুলো নিয়ে ঢুকতেও দেয় না। এগুলো কেন নিষেধ আসলেই বুঝি না। আবার প্রত্নতাত্ত্বিক কোনো কারণ আদেও আছে কি না, কারণ ভিডিও করলে সেটার তো একটা প্রচারণারও ব্যবস্থা থাকে। আর এইগুলো তো ওরকম কোনো সিকিউরিটির বিষয়ও নাই যে এইগুলো দেখলে এই নকশা বিদেশে চুরি হয়ে গেল, এরকম তো কিছু থাকার কথা না। আমি একটা কথা ক্লিয়ার করি দর্শকদের জন্য। এইখানে আমরা দেখলাম বিদেশি পর্যটকদের জন্য একটা বড় হিউজ পরিমাণ টাকা এখানে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। 400 টাকা। হ্যাঁ, 400 টাকা, কম কথা না। তারপরে সার্কভুক্ত দেশের জন্য একটু কমানো হয়েছে, আমাদের জন্য না হয় কম আছে। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমরা প্রচারণা না করি, ঐতিহাসিক স্থাপনাগুলা, এটা তো মানুষের কাছে যত ছড়াবে তারা তত জানবে, তারা দেখার আগ্রহ নিয়ে আসবে। এখানে ক্যামেরা ইউজ করা নিষেধ, ড্রোন ইউজ করা নিষেধ, ঠিক আছে। এখন আসলে এইগুলো কোনো কারণই না। ভিতরে ঢুকে দেখলাম যে এইখানে যে অসামাজিক কার্যকলাপগুলো হয়, এইগুলা যাতে ক্যামেরায় ধরা না পড়ে, এবং ধরা যদি পড়ে যায় সেগুলো যদি বহির্বিশ্বে প্রচার হয়, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই কারণেই টোটালি এইখানে নিষেধ করে দিয়েছে ড্রোন বা ক্যামেরা ইউজ না করার জন্য। আসলে এই জিনিসগুলা যদি তারা ট্যাকেল দেয়, তাদের লোকজন এসে মাঝে মধ্যে ঘোরে যে এই যে অসামাজিক কার্যকলাপগুলো এখানে ঘটাচ্ছে, এগুলো যাতে না হয়, এইটা বন্ধ করার ব্যাপারে তারা উদ্যোগী হোক। ক্যামেরা ভিডিও নিয়ে মানুষ ঢুকবে, ভিডিও করবে, প্রচার করবে, সারা বিশ্ব জানবে, এটাই করা উচিত। তো এখন আমি এই কারণ উদ্ঘাটন করতে পারলাম যে কি কারণে ক্যামেরা বা ড্রোন এখানে ইউজ করতে। চলেন যাই। হ্যাঁ, মহাস্থানগড় দেখলাম, গোবিন্দ ভিটা সেটাও দেখলাম, এবার যাচ্ছি ভাসুবিহার।
আমরা চলে এসেছি বাসুবিহারে, আর একটুখানি সামনে গেলেই হয়তো আমরা বাসুবিহারের ভিতরে ঢুকতে পারবো। বাসুবিহারে প্রবেশ করতেই প্রকাণ্ড দুটি বটবৃক্ষ আমাদেরকে স্বাগতম জানালো, এবং সেই বটবৃক্ষে প্রচুর পাখির ডাক এখনও শোনা যাচ্ছে। এইটা বগুড়া শহর থেকে অনেকখানি ভিতরে এবং খুবই নিরিবিলি, চমৎকার একটা পরিবেশ। এটা কবে তৈরি হয়েছিল সেটা জানা যাচ্ছে না, তবে 1970 থেকে 73 সালের দিকে এটার খনন কাজ শুরু হয়। এখানে ভিক্ষুদের যে কক্ষ আবাসস্থান সেগুলো পাওয়া গেছে, মোটামুটি এক সাইডে 30টা এবং আর একদিকে 40টা কক্ষ পাওয়া গেছে, যেখানে ভিক্ষুরা বসবাস করতেন, জ্ঞান চর্চা করতেন। মূলত বিহারগুলো তো সেই সময় বৌদ্ধ ভিক্ষুদের জ্ঞান চর্চার জায়গায় ছিল, লেখাপড়ার জায়গায় ছিল বলা যায়, মানে শিক্ষা প্রতিষ্ঠান যাকে বলে। তো আমরা আসলাম এখানে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখব। বেশ ভালো লাগছে, মনোরম নিরিবিলি পরিবেশ। বাসুবিহারের যে মেইন স্থাপনা যেটা, সেটার উপর এখন আছি। এখানে চারিপাশ ঘুরে ঘুরে প্রায় 40টার মতো কক্ষ আছে, প্রত্যেকটা ডিজাইন নকশা একই রকম। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে মাঝখানে একটা গভীর মানে গর্ত একটা জায়গা আছে, এটা বিশাল বড় এরিয়া জুড়ে, এবং সেখানে নামার সিঁড়ি আছে। এটা দেখে মনে হচ্ছে যে এখানে বোধহয় পুকুরের মতো পানির ব্যবস্থা ছিল। মানে এখানে যে 40, 50, 60 বা 100 জন মানুষ থাকতেন, তাদের তো একটা পানির ব্যবস্থা করা দরকার। আমার মনে এটাই সেটা ছিল। আপনার কি মনে হয়? এখন শোনেন, ওই ঐতিহাসিক যারা আছে তার চিন্তাবিদ, তারা তো খালি কক্ষ টক্ষ বের করেই ছেড়ে দিতে, আসলে কোন জায়গায় কি এগুলো তো তারাও ওইভাবে ব্যাখ্যা করতে পারতেছে না, আমরাও জানি না। আমরা অনুমানের ভিত্তিতে দেখার ফলে যেটা আমাদের মনে হচ্ছে সেটা বলছি। যেহেতু এখান থেকে একটা সিঁড়ি এবং নিচু জায়গা, এখানে আবার পানি, ওই যে বিভিন্ন জায়গা থেকে পানি এখানে আসার ইগুলা আছে দেওয়ালের সাথে, দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো মানে এই বিল্ডিং এ বৃষ্টি সরাসরি পড়লেও এখানে জমা হতো। আবার বিভিন্ন উপরে নিশ্চয় ছাদ ছিল, মানে ছাউনি ছিল, সেই ছাউনি দিয়ে যে জলগুলো এসে পড়বে সেগুলোর একটা যাওয়ার ব্যবস্থা এদিকে করা আছে, একটু ঢালু, আবার ওই যে ফুটা করা আছে ওয়ালের নিচ দিয়ে, মানে সমস্ত পানি যাতে এখানে জমা হয় এরকম একটা সবই অনুমান। হ্যাঁ, আমরা অনুমান করছি সবই। আচ্ছা, এখন এই মেইন যে প্রত্নতাত্ত্বিক জায়গা বা ভবন, এর দুই পাশে আরও 2টা আছে, আমরা সেগুলোতেও একটু যাব, গিয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে আবার বগুড়া শহরের দিকে যাব। হ্যাঁ, এইটা আর একটার উপরে আসলাম। এইটা হচ্ছে মেইনটার ডান হাতে। এটা খুব ছোট্ট। এইটা আমার পার্টনার বলছে এটা মানে প্রিন্সিপালের রুম ছিল, প্রধান ভিক্ষু হতে পারে, কারণ এটা খুব স্পেশালভাবে করা। হ্যাঁ, খুব ছোট। এটা টোটালটা এখানে মানে একটাই রুম ছিল। হ্যাঁ, যদি এটা সেই সময় বিশ্ববিদ্যালয় হতো তাহলে ভাইস চ্যান্সেলরের রুম। এটা ভালো কথা বলেছেন। তো এইটাই এটা মাত্র শুধুমাত্র একজনই থাকতেন বোধহয়। সেই কারণেই বলছি আসলে যে এটা যেহেতু এত বড় জায়গা নিয়ে একজন থাকতেন, তাহলে নিশ্চয় এটা দায়িত্ববান বা প্রধান কেউ, উনারই হয়তো কক্ষ ছিল। তবে মেইন শহর থেকে যে এটা এত দূরে, আসলে আপনি তখন বললেন বাইকে আসতে আসতে যে এইখানে এখনই লোকালয় নাই, তাহলে সে আমলে এত দূরে তারা কিভাবে জায়গা নির্বাচন করতেন? তো আমার মনে হয় তো বৌদ্ধ ভিক্ষুরা এমনিতে ভ্রমণ করতেন, বিভিন্ন দেশ বিদেশ গ্রাম ঘুরে বেড়াতেন, তারা ঘুরে ঘুরে এরকম কোন একটা জায়গা সিলেক্ট করতেন। হ্যাঁ, আর আপনার এরা তো মেইনলি নিরিবিলি এলাকাগুলোই পছন্দ করে। দেখেন, তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে একটা কারণে ধন্যবাদ, শুধু এইটুকু না, এর চারিপাশে বিশাল বড় এরিয়া দিয়ে তারা বাউন্ডারি করেছে। মানে এই বাসুবিহারের যে এরিয়া, এটা বেশ বড়, অনেক বড় এরিয়া, এবং এটা বেশ গোছানো। মানে আসলে মানুষজন, পর্যটকও কম আসে, গোছানো থাকে, বেশ সব কিছু মিলে ভালো লাগলো। তবে এই জায়গায় আমি যতবার আসছি, আমার বোধহয় 3-4 বার আসা হয়েছে, এই পরিবেশটা কিন্তু আসলে খুব সুন্দর। ঢুকবেন, ঢোকার পর নিরিবিলি যে একটা নিস্তব্ধতা, এবং এটা বিকালে হলে মনে হয় আরো চমৎকার লাগতো। কিছু পর্যটক বিকালের দিকে আসে, আমরা হয়তো এই সময় আসছি তাই পর্যটক। তবে নিরিবিলি ছিমছাম পরিবেশ, এবং ভিক্ষুকদের যে উদ্দেশ্য যে তারা নিরিবিলি স্থানে বসে পড়াশোনা করবে, পারফেক্ট ছিল। আগে তো লোকালয় ছিল। আচ্ছা, চলেন যাই। আমরা বগুড়ার সাতমাথার দিকে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, পুরান ঢাকার ফ্লেভারের কথা মনে পড়ে যাচ্ছে এইখানে এসে। এই গোল চত্বরটাকে কেন্দ্র করে 7 দিকে 7টা রাস্তা গেছে,
সেজন্যই নাম এটা সাত মাথা। বগুড়ায় আসলাম, দই খাওয়া হলো না, এটা তো হয় না। কাপ দই নিচ্ছি 2টা। আসছিল বগুড়ায় যদি দই না খাওয়াইতে পারি, তাড়াহুড়োর কারণে দই খাওয়ানো হয়নি। না, টেস্ট ভালো। আর বাস ছাড়তে 5 মিনিট সময় আছে। চারিদিকে দৌড়োদৌড়ির কারণে, ট্যুর করার কারণে আর দই খাওয়ানো হয়নি। একটু দই নিয়ে যাবে আর একটু টেস্ট করাই দিলাম কাপ দই। আর টেস্ট ভালো সব জায়গার দই, বগুড়ার দই বলে কথা। বগুড়ার ঠনঠনিয়া বাস কাউন্টার, মূলত ঢাকার গাড়িগুলো এখান থেকে রওনা দেয়। তো আমিও আজকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 3টার সময় গাড়ি, শ্যামলীর টিকিট করেছি, আর 10 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিবে। তো বাই বাই বগুড়া। বগুড়ার ব্লগ এখানে শেষ করছি। নেক্সট টাইম দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা।